তো চ্যাপ্টার 2 থেকে আমরা দেখছি যে এখানে ডিজিটাল সিগন্যাল লেখা। আসলে এখানে ডিজিটাল সিগন্যাল কি, ডিজিটাল সিগন্যাল কিভাবে কনভার্ট করা হয় ডিজিটাল সিগন্যালে, সেই জিনিসটা দেখবো। ডিজিটাল সিগন্যাল ইন্ট্রোডাকশন। এখানে a discrete time signal having a set of discrete values। প্রথমে ডিসক্রিট টাইম সিগন্যাল এখানে সংজ্ঞা দিয়েছে, কিন্তু পার্ট বাই পার্ট আবার এখানে প্রথমে অ্যানালগ সিগন্যালটা দেখাইছে কিভাবে অ্যানালগ সিগন্যাল থেকে আমি ডিসক্রিট টাইম সিগন্যালে যাব। তো দেখো এখানে একটা অ্যানালগ সিগন্যালের উদাহরণ, জাস্ট কন্টিনিউয়াস টাইম, সময়ের সাথে সাথে প্রত্যেক সময়ই ভ্যালু আছে। তো এটা একটা অ্যানালগ সিগন্যাল। তো যখন এই সিগন্যালটাকেই কিছু সময় পর পর সময়ে বিরতি দিয়ে দিয়ে ডাটা দেওয়া হয়, তখন এই সিগন্যালটা তার মানে এটাতে রূপ নেয়। এই ডিসক্রিট টাইম সিগন্যাল তাকে বলা হয় যখন হ্যাভিং সেট অফ ডিসক্রিট ভ্যালুস। তো এখন যে ফিগারটা দেখতে পাচ্ছ এটা হলো ডিসক্রিট ভ্যালুস, তাই না? আলাদা ডিসক্রিট ভ্যালুস, নট কন্টিনিউয়াস। এখানে কোনো গ্যাপ, এখানে কোনো ডাটা নাই, গ্যাপ, ডিসক্রিট ভ্যালুস। তারপর আবার এখানে ডাটা, আবার কিছুক্ষণ গ্যাপ দিয়ে আবার ডাটা, এই গ্যাপটা আবার সমান থাকবে, ঠিক আছে? তো এই যে ডাটাটা দিচ্ছে এখানে আমরা দেখতে পাচ্ছি, তো এটাই কে বলা হচ্ছে ডিসক্রিট টাইম সিগন্যাল। স্যার, সময়ের সাথে সাথে সমান পরিমাণ ডিস্টেন্সে ভ্যালু গুলো পরিবর্তন হয়, এরকম স্যার? না, ডিসক্রিট টাইম সিগন্যালে সময়ের সাথে পরিবর্তন হয় তো হতে পারে, কিন্তু ডিসক্রিট ভ্যালু হবে, এটাই মূল শর্ত। মানে একটা গ্যাপ থাকবে, সেটা পরিবর্তনটা হতেও পারে, না হতে পারে, নট নেসেসারি এটা হবেই, বা ম্যাক্সিমাম ক্ষেত্রে হয়ই। তো ডিসক্রিট ভ্যালুস সময়ে তোমার কন্টিনিউয়াস না, এটা ডিসক্রিট। কন্টিনিউয়াস এর উল্টা কথা, ডিসক্রিট। এখন দেখো এখানে কথাটা দুইটা, একটা হলো ডিসক্রিট টাইম সিগন্যাল আর হলো ডিসক্রিট সিগন্যাল, এটা কথাটা ভিন্নতা আছে এখানে, ঠিক আছে? ডিসক্রিট ডিসক্রিট টাইম সিগন্যাল, ডিসক্রিট সিগন্যাল, এর কথাটার মধ্যে একটু চেঞ্জ আছে। চেঞ্জটা হলো যে তার সিগন্যালের মধ্যে কি চেঞ্জ আসবে। মনে করো এটা দেখো যে এখানে সিগন্যাল গুলা হচ্ছে ডিসক্রিট অবস্থা, স্যার এখানে সিগন্যাল গুলা কোনো না কোনো লেভেলে আছে, ঠিক আছে? কোনো না কোনো লেভেলে আছে, এটা হলো ডিসক্রিট সিগন্যাল। ডিসক্রিট সিগন্যাল গুলা একই সাথে দুই এক্সিসে সমান সমান দূরত্বে থাকে। যেমন এই থেকে এটা দূরত্ব কতটুকু, যেমন এক্স এক্সিসেও এখান থেকে যতটুকু একটা নির্দিষ্ট মেনটেন করতেছে, আবার এই সিগন্যাল থেকে পরবর্তী সিগন্যালেরও একটা নির্দিষ্ট ডিস্টেন্স মেনটেন করতেছে। এখানেও যেমন প্রত্যেকটা সিগন্যালের সাথে প্রত্যেকটা সিগন্যাল একটা নির্দিষ্ট দূরত্ব মেনটেন করতেছে, এই এই ভ্যালুর সাথে এই ভ্যালু, এই ভ্যালুর সাথে এই ভ্যালু, ডিসক্রিট এখানে এই লেভেল আছে, এটা এই লেভেল আছে। আর এখানে ডিসক্রিট টাইমে কিন্তু কোনো লেভেল নাই, এব্রো তেব্রো ভাবে আছে, মানে এক একটা এক এক লেভেলে আছে, মানে তোমার কোনো লেভেলিং এ নাই। কিন্তু এখানে প্রত্যেকটা সিগন্যাল আবার ওয়াই এক্সিস যদি তুমি ইয়ে করো, সরি এক্স এদিকে দিছে, এদিকে টাইম, তো তো যদি তুমি এদিকে
দেখো তো প্রত্যেকটা কোনো না কোনো লেভেলে আছে, অর্থাৎ এখানে আমি যে লেভেলিং করে আমরা করেছি সেখান থেকে কোনো না কোনো লেভেলে পড়ছে। তাহলে এটা হলো ডিসক্রিট টাইম আর এটা হলো শুধু ডিসক্রিট সিগন্যাল। পার্থক্য এতটুকুই যে এখানে প্রত্যেকটা সিগন্যাল, যেমন আমি যদি এখানে সমানভাবে ভাগ করি, প্রত্যেকটা সিগন্যাল হয়তো পড়তেও পারে নাও পড়তে পারে। এই যে এখানে একটু উপরে আছে, এটা একটু নিচে আছে, এটা মাঝখানে আছে, এটা একটু নিচে আছে, এটা একটু উপরে আছে। আমি যদি এভাবে লেবেল করি তাহলে দেখা যাবে যে সমান সমান ডিস্টেন্সে লেবেলিং করা, তাহলে দেখা যাবে যে কোনোটাই ঠিক মতো লেভেলে নাই। কিন্তু এই ডিসক্রিট সিগন্যাল একেবারে লেভেলে আছে, বিকজ এটা কনভার্ট করা হয় এইভাবে যে যদি তোমার অর্ধেকের উপরে থাকে, এই দুইটার মধ্যে অর্ধেকের উপরে থাকে তাহলে এটাকে এখান দিয়ে দাও, যদি অর্ধেকের নিচে থাকে তাহলে এটাকে নামায় এই লেভেলে নিয়ে আসো, এই লেভেলে নিয়ে এসে এটাকে একটু উপরে উঠাই দাও যতটুকু আছে। এভাবে লেভেলিং করে একটা ডিসক্রিট টাইম সিগন্যালকে ডিসক্রিট ভ্যালুতে কনভার্ট করা হয়। এটা উপরে উঠাই দাও কাছাকাছি, অর্থাৎ যে সিগন্যালটা যে লেভেলের কাছাকাছি সেই সিগন্যাল যত কাছে সেই লেভেলে পৌঁছায় দিতে হবে। এটা এটার কাছাকাছি মোর, তাহলে এটা উপরে উঠাই দিতে হবে। এটা এটার কাছাকাছি, সো এটা একটু নামাইতে হবে। তো এইভাবে লেভেলিং করা হয়। এটাকে একটু উপরে উঠাই দিলে এখানে চলে আসে। তাতে হয় কি, খুব বেশি চেঞ্জ হয় না, কিন্তু এটার অ্যাডভান্টেজ আছে। এটাকে উপরে উঠে দিছে, এটাকে উপরে উঠাইছে, এটাকে উপরে, তাহলে আমার প্রত্যেকটা ভ্যালু কোনো না কোনো লেভেলে আছে। হুম, এইটা সেই এভাবে কনভার্ট করে দেওয়া হয় ডিসক্রিট টাইম সিগন্যাল থেকে ডিসক্রিট সিগন্যাল। এটা পরবর্তীতে কাজে লাগবে, এজন্য আমাদের চিনে রাখলাম যে এখানে অ্যানালগ সিগন্যাল, ডিসক্রিট টাইম সিগন্যাল আর ডিসক্রিট সিগন্যাল, এই তিনটা জিনিস চিনে রাখলাম। এখন আমরা বলছিলাম যে এখানে এই প্রত্যেকটা এই যে ডিসক্রিট টাইম সিগন্যাল এবং ডিসক্রিট সিগন্যাল প্রত্যেকটাই কিন্তু আবার হচ্ছে ডিজিটাল সিগন্যালেরই রূপ এক একটা। এটাকে স্যাম্পলড সিগন্যাল বলা যায়, স্যাম্পলড, স্যাম্পল করার পরে। ডিসক্রিট টাইম সিগন্যাল আর এক নাম হলো স্যাম্পলড সিগন্যাল, অর্থাৎ স্যাম্পলিং করার পরে তারপর ডিসক্রিট সিগন্যালে এগুলো ধীরে ধীরে এক একটা ডিজিটাল রূপ, ডিজিটালের দিকেই যাচ্ছে। প্রাথমিক রূপ এটা, তারপরে দ্বিতীয় রূপ এটা। আমরা এখন দেখবো যে এডি কনভার্সন, অর্থাৎ অ্যানালগ টু ডিজিটাল কনভার্সন। আমরা আগে বলেছিলাম যে এই চ্যাপ্টারে ডিজিটাল সিগন্যাল সম্পর্কে ধারণা লাভ করব এবং কিভাবে হাউ টু কনভার্ট এ অ্যান অ্যানালগ সিগন্যাল টু ডিজিটাল সিগন্যাল। তো সেটার জন্য কি কি ইকুইপমেন্টস লাগে এবং প্রত্যেকটা ইকুইপমেন্টস এর কি কি কাজ করে সেটা আমরা একটা ধারণা লাভ করবো এখানে। এখানে একটা ব্লক ডায়াগ্রাম দেখতে পাচ্ছি আমরা। তো এই ব্লক ডায়াগ্রামে থেকে আমরা দেখতে পাচ্ছি যে একটা অ্যানালগ সিগন্যাল প্রথমে স্যাম্পলারে দেওয়া হয়, ঠিক আছে, XAT। স্যাম্পলারের কাজ হচ্ছে স্যাম্পলিং করবে, সিগন্যালটাকে স্যাম্পলিং করবে, স্যাম্পলিং করে একটা ডিসক্রিট টাইম সিগন্যালে রূপান্তরিত করবে। এই যে যেরকম আমরা একটু আগে দেখে আসলাম যে এরকম একটা সিগন্যাল, এটা কন্টিনিউয়াস টাইম সিগন্যাল। তো এটা যদি স্যাম্পলারের ভিতরে হয়, স্যাম্পলারের কাজ হচ্ছে একটা, স্যাম্পলার আসলে একটা সুইচ, আমরা বলবো আরো ডিটেলস পরে, আপাতত এতটুকু জেনে রাখো। স্যাম্পলার একটা সুইচের মতো কাজ করে, যে একটা নির্দিষ্ট টাইম পিরিয়ড পর পর সে ডাটা পাস করবে, সে টিএস। তাহলে একটা থেকে আরেকটা দূরত্ব হলো টাইম ডিস্টেন্স টিএস। টিএস সে
এই সিগন্যালটা দিলে টিএস সময় পর পর অন হবে। টিএস সময় পর অন হলে তো ওই সময় ডাটাটা শুধু পাস হবে, বাকি অফ থাকবে, তার মানে এই সময় ডাটাটা ক্রস করবে না। তখন যেটা পাওয়া যাবে, তখন ওই ডিসক্রিট টাইম সিগন্যালটা পাওয়া যাবে। তো এরকম কিছু সময় পর পর ডাটা পাওয়া যাবে। বুঝতেছি কি আমরা? আমার জি কথাগুলো স্যার, জি বোঝা স্যার, যাবে? বুঝতেছি স্যার। আচ্ছা, ফাইন। তার মানে এখান থেকে আমরা ডিসক্রিট টাইম সিগন্যালটা পাইলাম, যে কন্টিনিউয়াস সিগন্যালকে কেটে টিএস সময় পর পর একটা সুইচ, সুইচের মতো সে টিএস সময় পর পর অন হয়। তাহলে টিএস সময় পর অন হলে ওই সময় যে ডাটাটা সেটা সে পাস করবে, বাকিটা অফ থাকবে, কোনো ডাটা আসবে না সেখানে। তাহলে এইভাবেই একটা স্যাম্পলার একটা কন্টিনিউয়াস টাইম সিগন্যালকে কেটে কেটে স্লাইসিং কেটে কেটে সে ডিসক্রিট সিগন্যালে পরিণত করলো। এটা হলো স্যাম্পলার, প্রাথমিক ধাপ। ডিজিটাল সিগন্যালের একেবারে প্রাথমিক ধাপ হলো ডিসক্রিট টাইম সিগন্যাল। এবার এই ডিসক্রিট টাইম সিগন্যাল দিয়ে কোয়ান্টাইজার দিয়ে কোয়ান্টাইজ সিগন্যালে পরিণত করা হয়। কোয়ান্টাইজ খুব সহজ, মানে আমরা এখানেই অলরেডি কিছুটা টাচ দিয়েছি, যে ডিসক্রিট টাইম সিগন্যালকে ডিসক্রিট সিগন্যালে পরিণত করার জন্য কোয়ান্টাইজার লাগে। কোয়ান্টাইজার আমরা আরো ডিটেলস বলবো, আপাতত এই যে এক একটা সিগন্যাল এক এক জায়গায় ছিল লেবেলিং করাটা, এই যে পরে ওয়াই এক্সিসটাকে একটা কেটে সমান সংখ্যক প্রত্যেকটা লেবেলিং করা, এখানে এক একটা লেভেল, প্রত্যেকটা লেভেল সমান ডিস্টেন্সে এভাবে উঠতে থাকা, উঠে তো যদি ম্যাক্স যেই ভ্যালুটা, যেই ভ্যালুটা তোমার লেভেলের কাছাকাছি থাকবে, যেই লেভেলের কাছাকাছি সেই লেভেলে উঠায় দেওয়া। এখন কাছাকাছি বলতে কিরকম বোঝায়? যেমন একটা উদাহরণ, দুই ভাবে কোয়ান্টাইজ করা হয়। একটা হলো এটাকে দুইটা লেভেলের মধ্যে একদম 50% তুমি ভাগ করো। এখন 50% যদি নিচে থাকে তাহলে নিচের লেভেলে নামা দিতে হবে এই সিগন্যালটাকে, আর যদি কোনো পয়েন্ট 50%-এর উপরে থাকে তাহলে তার উপরে লেভেলে দিয়ে দিতে হবে সিগন্যালটা। এটা হলো কোয়ান্টাইজারের মূলনীতি। এক মিনিট। মানে হচ্ছে স্যার, নির্দিষ্ট একটা লেভেলে পৌঁছে দেওয়া, হয়তো বা নিচে অথবা উপরে, মানে এটা যে যেভাবেই থাকুক না কেন, এরকম কিছু। রাইট, নির্দিষ্ট একটি লেভেলে পৌঁছায় দেওয়া, কোয়ান্টাইজড। কোয়ান্টাইজড কথাটাই হলো আসলে লেবেলিং করা। তাহলে আমরা এই এইভাবে আমরা এখানে একটা জায়গায় বুঝে দিলাম যে যদি দুইটা লেভেলের মাঝখানে থাকে তাহলে কোন জায়গায় দিয়ে দিব। তখন আমরা যেই লেভেলের 50%-এর কাছাকাছি, মানে দুইটা লেভেলের একদম মাঝখান দিয়ে আমরা ভাগ করবো। ভাগ করে দেখবো যে এই 50%-এর উপরে কি আছে, এটা উপরে আছে তাহলে উপরের লেভেলে যাবে, আর এটা এই অর্ধেকের নিচে আছে তাহলে সে একটা নিচের লেভেলে যাবে। এভাবে একটা প্রসেস কোয়ান্টাইজড করার। কোয়ান্টাইজের কাজ হচ্ছে ওইটাই, যে তাহলে ডিসক্রিট টাইম সিগন্যাল থেকে কোয়ান্টাইজ সিগন্যাল বলে, অথবা ডিসক্রিট সিগন্যালও বলা যায় এটাকে। কোয়ান্টাইজ সিগন্যাল অথবা ডিসক্রিট সিগন্যাল, বিকজ এটাকে আমরা ডিসক্রিট সিগন্যাল বলছি। কোয়ান্টাইজার দিয়ে তোমার এভাবে কোয়ান্টাইজড করা হলো। কোয়ান্টাইজারও একটা হার্ডওয়্যার, স্যাম্পলার একটা হার্ডওয়্যার। তো এই সিগন্যাল গুলোর উপর অপারেশন করতেছে, কোয়ান্টাইজ করতেছে, স্যাম্পলিং করতেছে। এবার আসে কোডার। আচ্ছা, সব এখানে বলে দিলে তো হয়ে গেল। তো এখন নিচে আরো হয়তো ব্যাখ্যা আছে, সেখানে আমরা যাব। তো কোডিং এর কাজটা হচ্ছে যে আচ্ছা, এটা আমি একটু আরেকটু পরে আরো ডিটেলস বলবো, যখন তখন বলবো। কোডিং এর কাজটা সহজ, জাস্ট তাকে লেভেল গুলাকে এক একটা কোড দিয়ে দেওয়া, সিডো কোড।
মানে একটা গোপন কোড, সেটা ডিজিটাল নাম্বারে থাকবে। মনে করো এটার কথাই ধরি, মনে করো এই লেভেল, এটা একটা লেভেল, সবার এই অ্যাক্সেসটাকেও একটা লেভেল ধরতে হয়। তো এই লেভেলটাকে সবার নিচে যেটা আছে সেটাকে আমি 0 লেভেল দিলাম, তারপরটাকে আমি 1 লেভেল, মানে লেভেল কি নামকরণ করা, প্রতিযোগিতায় অংশগ্রহণ করে এরকম ধরো 1 2 3 4 এক এক একজনকে এক একটা নাম্বারিং করা। কিন্তু আমি নাম্বারিং করবো কিভাবে, যেটা সর্বনিম্নে আছে সেটাকে 0 দিব, তারপরে 1 দিব, তারপর 2 দিলাম, তারপর 3 দিলাম। এখন দেখো এই সর্বোচ্চ 3 আসছে আমার লেভেলিং করতে করতে, আমি সর্বোচ্চ কত পাইলাম বলো, সাপোজ 3। 3। তাহলে এখন 3 আনার জন্য এই 3 কে মানে তোমার বাইনারিতে কনভার্ট করার জন্য সর্বোচ্চ কয়টা ভ্যালু লাগবে, কয় বিট লাগবে? স্যার 3টা। না, 4টা 0011 2 বিটেই তো হয়ে যাবে না? জি স্যার। 1 1 এর ভ্যালু কত? 3 3। তাহলে আমার লেভেলিং তো 3 পর্যন্ত সর্বোচ্চ, আমি সেভাবে দেখবো যে আমার সর্বোচ্চ নাম্বার কত উঠেছে, সেইভাবে আমি বিট সংখ্যা ধরবো। আমার যদি 4 হয়ে যেত কোনোভাবে সামহাও, মানে এইটা গ্যাপটা যদি আমার একটু ছোট হয়ে যেত, ঠিক আছে, এই গ্যাপটা যদি কোনো সামহাও কমে যেত, তাহলে হয়তো আরো নিচে নামতো, আরো নিচে নামতো, তাহলে আমার 4টা হয়তো রেখা আসতো, 4টা। তখন আমার 2 বিটে হতো না, 3 বিটে যেতে হতো। আচ্ছা, হোয়াটএভার, তাহলে আমরা 0 কে আমি 2 বিটের ভিতরে প্রকাশ করতে চাই। 0 একটা ডেসিমেল নাম্বার, এই লেভেলটাকে তাহলে 0 0। আচ্ছা 0 1, তাহলে আমার হচ্ছে এই 1টাকে আমি যদি বাইনারিতে কনভার্ট করি তাহলে 0 1। আচ্ছা 2টাকে যদি আমি বাইনারিতে কনভার্ট করি তাহলে 1, 10 তাহলে এটা হলো 1। তাহলে আমার কোডিং এর কাজ এটাই যে তার সর্বনিম্ন লেভেলকে 0 ধরবে, তারপর উপরে দিকে করতে থাকবে 0 1 2 3 লেভেলিং করলো, করার পরে ওই লেভেলগুলোকে তার বাইনারিতে কনভার্ট করে দিল। এখন দেখো যখন ডাটা পাস করবে, প্রথম ডাটাটা 3 নাম্বার লেভেলে আছে, তার ভ্যালু কত বলো? 11 11 1 দ্বিতীয় ডাটাটা কোথায় ছিল বোঝা যাচ্ছে না। আচ্ছা আমরা যদি এটা ধরে নেই যে এখানে ছিল, কথার কথা, তাহলে এখানে এটা এটা কোন লেভেলে আছে বাইনারিতে? এটা হচ্ছে 01 0 1। আচ্ছা এটা এটা হচ্ছে 10। 10 দেখো এভাবে প্রত্যেকটা ভ্যালুর জন্য আমার 2টা করে বিট আছে। এটাও 2 নাম্বার 1 0, এটা 0 1। প্রত্যেকটা ভ্যালুর জন্য আমার 2টা করে বিট ইউজ হচ্ছে। তো এখন এইভাবে ডাটাটা না পাস করে, আমরা যদি এইভাবে ডাটাটা পাস করি তাহলেও কিন্তু আমাদের মনে হচ্ছে যে সেম ডাটা আমরা এটা পাস করতেছি, এটাই পাস করতেছি। অর্থাৎ তো যখন ট্রান্সমিট হবে তখন এই শুরুর ডাটা যাবে না আগে, এটা যাবে কোনটা, আগের ডাটা, তাই না? এই জি ডাটাটা স্যার। কিন্তু আগে যাবে, এটাটা আগে যাবে। তাহলে আমাদের যদি এভাবে যেতে থাকি, যত n সংখ্যক যদি ডাটা থাকে তাহলে আমার প্রত্যেকের জন্য 2 বিট করে হবে, তাহলে অতগুলা বিট পাস হবে, ট্রান্সমিশনে বিট পাস হবে। প্রত্যেকটা বিটের নাম্বার থাকে 1 অথবা 0। আবার ওই পাশে গিয়ে এগুলোর আবার কি ডিএ কনভার্টার থেকে আবার ডেসিমেল ভ্যালুগুলো চেক করে, প্রত্যেকটা বলে দিতে হবে কয় বিটের, এটা বলবে 2 বিট, তাহলে 2 বিট পর পর প্রথম 2 বিটকে সে নিয়ে নিবে, আলাদা করবে, নিয়ে ডেসিমেল ভ্যালু বের করবে, তারপর ডেসিমেল ভ্যালু বের করবে, ডেসিমেল ভ্যালু বের করবে, ডেসিমেল। তাহলে মোটামুটি একটা কি শেপ পাবে না? জি স্যার। টাইম সিগন্যাল মানে মোট কথা যেন সে ডিসক্রিট সিগন্যালটা পাবে। ডিসক্রিট সিগন্যাল পেয়ে গেলে আলটিমেটলি তো একটা মানে শেপ, ওটা ইন্টারপোল করে আঁকলেই, ওটাকে ইন্টারপোলেশন করলে একটা শেপ পেয়ে যাবে, অ্যানালগ সিগন্যাল পেয়ে গেল, সহজ।
তার মানে স্যার কোডের একটা কোশ্চেন ছিল। হ্যাঁ স্যার যদি আমরা এখানে লেভেলের মধ্যে 4 নাম্বার লেভেল থাকতো তাহলে তো স্যার 100 আসতো, আর 3 সরি নাম্বার লেভেলের জন্য 11 আসতো। হ্যাঁ তাহলে তো ম্যাম 3 এর জন্য তো একটা বিট কম পড়লো, তাহলে কি আমরা ওই 3 এর বাম পাশে একটা 0 দিয়ে ওটা কি পূরণ করে দিব? 3 এর জন্য একটা বিট কম পড়লো কোথায়? যদি স্যার 4 থাকতো তাহলে তো স্যার 4 এর জন্য 3টা ডিজিট আসতো, 4 100। যদি সর্বোচ্চ ভ্যালু 4 থাকতো তাহলে 3 বিটে নিতে হতো, তাহলে একটা ভ্যালুর জন্য কয়টা বিট হতো? 000। তাহলে ওই 1 কেই আমি 3 বিটের ভিতরে অ্যাকোমোডেট করতাম, 1 2 3 এগুলো প্রত্যেকটা ভ্যালুকে আমি 3 বিটের ভিতরে অ্যাকোমোডেট করতাম এভাবে। 3 হলে তোমার জি স্যার, বুঝতে পারছি। 0 1 1, তখন এখানে একটা ভ্যালুর জন্য 3টা করে বিট লাগতো। স্যার বিট সংখ্যা সমান রেখে কাজ করতে হবে। না, বিট সংখ্যা এখানে একটা সর্বোচ্চ অপটিমাইজেশনের ব্যাপার আছে। জি স্যার। অপটিমাইজেশনের ব্যাপার কি যে এখানে মানে হিউজ একটা ম্যাজিক আছে, এটা পরবর্তীতে বলবো, যে লেভেল সংখ্যাও তোমার কমাইতে মানে একটা দুইটা জিনিস হলো বিপরীতমুখী। তুমি যদি লেভেল সংখ্যা কমাও, মানে এভাবে যদি তুমি লেভেল সংখ্যা কমাইতে গেলে তার মানে কি, এটা তোমার ডিসটেন্স কমাইতে হবে। আচ্ছা, ডিসটেন্স কমাইতে গেলে তোমার বিট সংখ্যা কি হচ্ছে, বেড়ে যাচ্ছে না? পারতেছে স্যার। স্যার বিট সংখ্যা পেয়ে যাবে। হ্যাঁ, বিট সংখ্যা যদি বেড়ে যায়, লেভেল সংখ্যা কমানোটা ভালো। লেভেল সংখ্যা যত বেশি কমাবা, যত বেশি লেভেল, তত প্রিসাইসলি তাকে কি করা যাবে, স্থান দেওয়া যাবে। প্রিসাইসলি মানে কি, এই লেভেল সংখ্যা যদি বড় বড় হয় তাহলে দেখা যাবে যে আমার তো অ্যাকচুয়াল ভ্যালু তো এটা, আমি আসলে টেনে নিচ্ছি লেভেলে, কিন্তু আমি ওই যে অতটুকু ওকে ফল্ট করতেছি না, জি কারণ স্যার। আমি এই যে যতটুকু বাড়াচ্ছি কমাচ্ছি ওটা তো আমার রিয়েল ভ্যালু না, রিয়েল ভ্যালু তো ওই লেভেল থেকে নিচে ছিল, আমি টেনে উপরে নিচ্ছি। এখন যত ওয়াই অ্যাক্সিসের যত স্লাইসটা একটা স্লাইস থেকে আরেকটা স্লাইসের কম ডিস্টেন্স হবে, তাহলে তাদের মধ্যে ভুল কম হবে। এই যে এই ভ্যালুটা উপরে উঠাচ্ছি, টেনে নিচে নামাচ্ছি, তখন দেখা যাবে কি তাদের কোয়ান্টাইজড ভ্যালুর মধ্যে তোমার এররটা কম আসবে। কিন্তু সেটাও আমরা পারি না, কারণ আবার বিট সংখ্যা বেড়ে যাচ্ছে। যদি এখন বিট সংখ্যা যদি বাড়াইতে যাই তাহলে আবার আরেকটা সমস্যা হয়, সেটা হলো যে ডাটার সংখ্যা বেড়ে যায়। ডাটা যদি বেড়ে যায় তাহলে সেটা ট্রান্সমিট করতে কি সময় কি লাগবে, বেশি লাগবে বেশি না? লাগবে। জি স্যার, সময় বেশি লাগবে। ব্যান্ডউইথ বেশি লাগবে, মানে ট্রান্সমিশন ওই ক্ষেত্রে তোমার এন্ডে তার ব্যান্ডউইথ বেশি না হলে স্পিড বেশি হবে না, তো ব্যান্ডউইথ বেশি লাগবে। আমার যদি আসলে ডাটাতে স্পিড বেশি হয় মানে কি ব্যান্ডউইথ বাড়ানো, তাই না? তো ব্যান্ডউইথ যদি আমি না বাড়াইতে পারি তাহলে তো আমার ডাটার সংখ্যা বাড়ায় লাভ নেই, কারণ একটা লেভেলের জন্য যদি 2 বিট হয় আর সেখানে 2 বিটের পরিবর্তে যদি 3 বিটে এসে যায়, তাহলে সে সাপোজ কথা কথা যদি 10টা ভ্যালু থাকে, 10টা ভ্যালু 2 বিটে হবে 20টা বিট, আর যদি 3 বিটে হয় তাহলে হবে 30 বিট। তাহলে একটা মেসেজ পৌঁছাতে গেলে 20 বিটের সাথে 30 বিট যদি পৌঁছাতে সময় বেশি লাগবে সেম ব্যান্ডউইথে। তাহলে ট্রান্সমিশন রেট যদি বাড়ায় তাহলে সময় কমে যাবে, সমস্যা নেই, সেটা সবসময় আবার খরচ বেড়ে যাবে তখন ব্যান্ডউইথ বাড়াইতে গেলে। তো এই যে ভাইস ভার্সা মানে কন্ট্রাডিক্টরি অ্যাম্বিগিয়াস তৈরি হয়, বিপরীতমুখী, যে লেভেলটা বাড়ালে লেভেলটা ডিস্টেন্স কম থাকলে ভালো, কিন্তু আমরা সেটা আমি ইচ্ছা মতো করতেও পারতেছি না আবার। তো এটার মধ্যে একটা অপটিমাম করতে হয়, যে আমার লেভেল সংখ্যা এমন একটা অপটিমাম রেটে রাখতে হয় যাতে করে বিট সংখ্যা আবার না বেড়ে যায়। তো সেটার উপরেও একটা অপটিমাম আছে, সামনে আমরা এটার উপর একটা ম্যাথ দেখতে পারবো। দেখো, স্যাম্পলিং কোয়ান্টাইজ কোডার, এটা কিন্তু আমি টোটাল ডিটেলস বলেছি। এই ডিটেলসটা আমার বইয়ে আছে সুন্দর করে, এবং আমার সাথে কি ল্যাব আছে তোমাদের তোমাদের মনে ল্যাব হয় স্যার, মনে স্যার হয়। ইলেকট্রনিক্স ছিল, ল্যাব ছিল। আজকে না না মানে ডিএসপি ল্যাব আছে নাকি তোমাদের আমার সাথে? এই স্যার সাবজেক্ট তো নেইনি এখনো ওইটা ল্যাব। স্যার আমাদের তো স্যার এই পর্যন্ত স্যার অনলাইনে স্যার কোনো স্যার ল্যাব ক্লাস হয় না আমাদের। ডিএসপি ল্যাব দিছে যাদের শেষ মনে হয় তারা পাবে। আচ্ছা, তো আমি যে ঘটনাগুলো মানে ডিসক্রাইব করেছি, যে স্যাম্পলিং, প্রত্যেকটার ব্যাখ্যা আবার এখানে আছে। স্যাম্পলিং এর অবশ্য এখানে স্যাম্পলিং এর 3টা স্লাইড, কারণ বুঝতে পারতেছো যে স্যাম্পলিং তো আমরা সহজে করছি, কিন্তু স্যাম্পলিং করতে গিয়ে কিছু জিনিস আবার মাথায় রাখতে হয়, এলিয়াজিং ঘটে।
সেটা আমরা বলবো অ্যালিয়াজিং কি। কোয়ান্টাইজেশনের উপরেও কথাবার্তা আছে। কোয়ান্টাইজেশন দুইটা প্রসেসে করা হয়, আমরা একটা প্রসেস বলেছি যে 50% এর উপরে দিয়ে দাও, নিচে আবার আরেকটা প্রসেস আছে, সেটা ব্যবহার হয় না সচরাচর, তারপরেও এখানে দেখানো হয়েছে কোয়ান্টাইজেশন সিগন্যালের এই যে ইয়াগুলা। এখানে একটা ম্যাথমেটিক্স টার্মস আছে, কোয়ান্টাইজেশন নয়েজ ম্যাথমেটিক্স টার্মস আছে, এরপরে গিয়ে কোডার আছে, এনকোডিং বা কোডিং যাই বলো না কেন, তারপরে গিয়ে এটা ডিসক্রিপশন। মোটামুটি অর্ধেকের মানে ওই ফিগারের ব্যাখ্যা প্রায়টা হয়ে গেছে। শুধু আমি এখন একটা জিনিস বুঝাবো, সেটা হলো এলিয়েজিং। এই পার্টটা বোঝানো হয়ে গেছে বিকজ আমরা বলেছিলাম যে এখানে একটা সুইচ ব্যবহার হয়, যেটা হচ্ছে যে স্যাম্পলিং টিএস টাইম পর পর সেটা অন হয়। তার মানে তার ফ্রিকোয়েন্সিটা হচ্ছে 1/ts। টাইম পিরিয়ড যদি হয় টিএস, তাহলে আমরা 1/ts থেকে আমরা এফএস বের করতে পারি, স্যাম্পলিং ফ্রিকোয়েন্সি। তো সেটার কনভার্সনটা ইন্টারভেলটা বলছে টি, তাহলে এফএস মানে 1/t স্যাম্পলিং ফ্রিকোয়েন্সি, এবং স্যাম্পলিং ফ্রিকোয়েন্সির ইউনিট হচ্ছে, এটা জানতে হবে, স্যাম্পল পার সেকেন্ড। স্যাম্পল পার সেকেন্ড স্যাম্পলিং ফ্রিকোয়েন্সি, কত সেকেন্ড পর পর সে স্যাম্পল দিচ্ছে, এটা স্যাম্পল পার সেকেন্ড এফএস। দেন এখানে তাহলে এই সিগন্যালটাকে ডিসক্রিট টাইম সিগন্যালে রূপান্তরিত করা হলো। তো এক্স এই যখন এটা কন্টিনিউয়াস হবে তখন এটার নাম হলো এক্স এটি, আর যখন এটাকে ডিসক্রিট করা হলো তখন ওটার নাম হয়ে গেল এক্স এন। আচ্ছা, কন্টিনিউয়াস টাইম সিগন্যালের সাথে ডিসক্রিট টাইম সিগন্যালের কিছুটা পার্থক্য আছে, সেই পার্থক্যটা আমরা এখানে দেখতে চাই। যে কন্টিনিউয়াস টাইমের সিগন্যালের ফ্রিকোয়েন্সি হচ্ছে বড় হাতের এফ দিয়ে ধরা হয়। আবার বলতেছি, কন্টিনিউয়াস টাইম সিগন্যালের ফ্রিকোয়েন্সিটাকে বড় হাতের এফ দিয়ে ধরা হয়, আর ডিসক্রিট টাইম সিগন্যালের ফ্রিকোয়েন্সিও আছে, কিন্তু সেটাকে বলা হয় ছোট হাতের এফ দিয়ে। এখন এদের মধ্যে আবার তোমার আছে, পার্থক্য আছে। এফটা এখানে হলো সাইকেল পার সেকেন্ড, এটা নরমাল, আমরা জানি, এটা পড়ে আসছে যে হার্টস নরমাল। আমরা তো মানে এ পর্যন্ত কন্টিনিউয়াস টাইমই সিগন্যালই পড়ে আসছি। সো কন্টিনিউয়াস টাইম সিগন্যাল ফ্রিকোয়েন্সি বলতে আমরা হার্টস ছাড়া আর কিছু বুঝি না। কিন্তু যখন ডিসক্রিট টাইম সিগন্যালে পরিণত হবে ওই সিগন্যালটাকে, তখন সেটার একটা একক আছে, সেটা হলো সাইকেলস পার স্যাম্পল। সাইকেলস পার স্যাম্পল। তো এখানে একটা বোঝার বিষয় আছে, সাইকেলস এটা এটা হলো সাইকেল পার সেকেন্ড, আর এটা হলো সাইকেলস পার স্যাম্পল। এখানে মোট কথা সেকেন্ডটা রূপান্তরিত হবে স্যাম্পলে। দেখো, রেডিয়ান পার সেকেন্ড, ওমেগা কৌণিক, এটা হলো কৌণিক কম্পাঙ্ক যদি বলা হয়, ওমেগা কৌণিক কম্পাঙ্ক, তাহলে এটার কৌণিক কম্পাঙ্ক হলো রেডিয়ান পার স্যাম্পল। অর্থাৎ যেখানে যেখানে সেকেন্ড আছে ডিসক্রিট টাইমে, সেখানে সেখানে স্যাম্পল থাকবে। বিকজ কারণ এদিকে এক্স এক্সিসে থাকে হলো টি টাইম সেকেন্ড, আর এদিকে এক্স এক্সিসে থাকে 1 2 3 4 5, মানে একটা নাম্বার, স্যাম্পল নাম্বারিং করা হয়েছে, স্যাম্পল নাম্বার 1 2 3 4 5 6 7। সো এই জন্য এখানে স্যাম্পল পার সাইকেলস পার স্যাম্পলস এফ। এফ ক্যান এনি ভ্যালু, এটা ইনফিনিটি থেকে ইনফিনিটি হতে পারে, বাট এটা একটা রেশনাল নাম্বার হবে। রেশনাল নাম্বার বলতে কি, এই যে একটা দুইটা পূর্ণ সংখ্যার অনুপাত হতে পারে 3/5, কিন্তু √2 এরকম হতে পারে না, এটা হবে না। 5/3 দুইটা পূর্ণ সংখ্যার অনুপাত হতে পারে, ঠিক আছে, রেশনাল নাম্বার। এই যে তার মানে এই ফ্রিকোয়েন্সিটা ইনফিনিটি থেকে ইনফিনিটি হতে পারে, মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি পর্যন্ত হতে পারে। এই এফটার ভ্যালু হচ্ছে -½ থেকে +½ পর্যন্ত হতে পারে, অথবা 0 to 1 হতে পারে, এর বেশি হবে না, 0 to 1। আর এই ওমেগার ভ্যালু হচ্ছে -π থেকে +π, অথবা 0 থেকে 2π, এর বেশি হবে না। ঠিক আছে, 0 to 1 পর্যন্ত হতে পারে, অথবা তোমার -½ থেকে +½ পর্যন্ত হতে পারে, -½ থেকে +½ পর্যন্ত হতে পারে। আচ্ছা, তাদের মধ্যে আবার রিলেশনশিপ আছে। ডিসক্রিট টাইম ফ্রিকোয়েন্সি, ডিসক্রিট টাইম সিগন্যালের যে ফ্রিকোয়েন্সি,
আর এটা হচ্ছে তোমার কন্টিনিউয়াস টাইমের সিগন্যালের ফ্রিকোয়েন্সি, তাদের মধ্যে রিলেশনশিপ আছে জাস্ট ডিসক্রিট টাইম সিগন্যালের ফ্রিকোয়েন্সি হবে f/fs, f/fs। এফ হচ্ছে তোমার কন্টিনিউয়াস টাইম, তাকে যদি স্যাম্পলিং ফ্রিকোয়েন্সি দিয়ে ভাগ দাও তাহলে ওটা ডিসক্রিট টাইম সিগন্যালের ফ্রিকোয়েন্সি তে কনভার্ট হলো, যেখানে fs হচ্ছে স্যাম্পলস পার সেকেন্ড। এখানে গুরুত্বপূর্ণ একটা বিষয় যেটা হলো যে স্যাম্পলিং এর ক্ষেত্রে অ্যালিয়াসিং। অ্যালিয়াসিং মানে কি? অ্যালিয়াস মানে কি বলতে পারবা? অ্যালিয়াস মানে হচ্ছে কপি, নকল, একদম কার্বন কপি, অ্যালিয়াস। ম্যাট্রিক্স দেখো নাই? কে কে দেখছো ম্যাট্রিক্স? স্যার এটা কি ফ্রেঞ্চ শব্দ? ম্যাট্রিক্সের যে ইয়েটা হুবহু কার্বন কপি তৈরি করে না জি স্যার, একদম? একটা থেকে হ্যাঁ, নিজের কপি থাকে। এক কপি থাকে, মূলটা হলো একটা অরিজিন থাকবে সেখানে হুবহু। সিগন্যালের ক্ষেত্রেও তোমার হুবহু সিগন্যাল তৈরি হয়। কেমন? এটা এলিয়াস মানে তার নকল কপি তৈরি হয়, বোঝা যায় না যে কোনটা আসল কোনটা নকল। ঠিক আছে? এমন সেম সেমই থাকবে স্যার। হ্যাঁ, সবকিছু সেম সেম থাকবে। এটা ডিসক্রিট টাইম সিগন্যালে হয়, কন্টিনিউয়াস টাইম সিগন্যালে হয় না। ডিসক্রিট টাইম সিগন্যালে বোঝা যায় না যে এটা মানে অ্যাকচুয়াল সিগন্যালটা কোনটা, এটা না এটা। তো সেই সমস্যাটা তৈরি হয়, অ্যালিয়াসিং, অ্যালিয়াসিং ঘটে। তো আমরা অ্যালিয়াসিং দেখবো এখনই। আমি আগেই বলছি কন্টিনিউয়াস টাইমে সিগন্যালে খুব বেশি হয় না, এটা খুব বেশি হয় না, মানে হয়ই না, কিন্তু ডিসক্রিট টাইমে সিগন্যালে এই ধরনের ঘটনা ঘটতে পারে, এলিয়াসিং হয়। এই জন্য আমরা পুরো ঘটনাটা ডিসক্রিট টাইমের জন্য পড়তেছি, যে জন্য আমাদের নতুন নতুন কিছু বিষয় আসতেছে। সিগন্যালের ক্ষেত্রে তো এত কিছু ছিল না, বাট যখনই এটাকে কনভার্ট করা হয়েছে ডিসক্রিটে তখনই নতুন নতুন প্রবলেম সৃষ্টি হয়েছে, সেগুলো আবার সলিউশন দিছে। যেমন একটা সিগন্যাল এটা কন্টিনিউয়াস টাইম সিগন্যাল, যেমন x1 t cos 2 pi 10t x2 equal to, এটা এলিজিং হওয়ার সম্ভাবনা নাই টাইম ডোমেনে, বিকজ এটা ফ্রিকোয়েন্সি কত বলো? 2 pi ft। আমরা এইভাবে ধরবো যে এটা কন্টিনিউয়াস টাইম সিগন্যাল, এখানে f1 2 pi f1, নরমালি তো এইভাবে থাকে সিগন্যালটা, cos এসি সিগন্যাল 2 pi f1t, তাহলে এটা আরেকটা সিগন্যাল f2t। আমরা এটা দেখে সহজেই বুঝতে পারবো, বিকজ সিগন্যালের ফ্রিকোয়েন্সি কম আর একটা সিগন্যালের কি ফ্রিকোয়েন্সি কি বলো বেশি। কারণ এক সিগন্যালের ফ্রিকোয়েন্সি যদি কম হয় তার মানে টাইম পিরিয়ড বেশি, একটু ফাঁকা ফাঁকা থাকবে। আর যে সিগন্যালের ফ্রিকোয়েন্সিটা বেশি সে একটু হ্যাঁ পিরিয়ড কম, হ্যাঁ টাইম পিরিয়ড কম। হ্যাঁ টাইম পিরিয়ড কম, তাহলে সে একটু একটু ঘন ঘন হবে। তো এটা দেখে আমরা ইজিলি বুঝতে পারবো যে কোনটা কার, x1 x20 ইজিলি দেখেই বুঝতে পারি। কিন্তু এইটাকেই যখন, এই দুইটাকেই যখন ডিসক্রিট টাইমে কনভার্ট করা হবে, ডিসক্রিট টাইমে কনভার্ট করা হবে তখনই বিপত্তিটা বাজে। আচ্ছা, ডিসক্রিট টাইমে কনভার্ট করার জন্য তাহলে আমার ফ্রিকোয়েন্সিটা চেঞ্জ করতে হবে। ফ্রিকোয়েন্সি কিভাবে? ডিসক্রিট টাইমের ফ্রিকোয়েন্সি এখানে এটা হলো কন্টিনিউয়াস টাইমের ফ্রিকোয়েন্সি এফ, বড় হাতের এফ। আর ডিসক্রিট টাইমের ফ্রিকোয়েন্সি কত হয়? ছোট হাতে ছোট হাতের এবং f/fs। FIFS। তাহলে তোমার এফ আমার এখন ডিসক্রিট টাইমে কনভার্ট করতে গেলে আমার তাহলে ইয়া লাগবে, এফ লাগবে, এফ তো আছেই, আর এফএস লাগবে, এফএস দেওয়া লাগবে। আচ্ছা, মনে করো এফএস হচ্ছে দেওয়া আছে স্যাম্পলড এট স্যাম্পলিং ফ্রিকোয়েন্সি দেওয়া আছে 40 হার্টজ। তো 40 হার্টজ, তাহলে f1 বের করতে গেলে, অর্থাৎ এটাকে আমি ডিসক্রিটে কনভার্ট করতে চাইলে তাহলে আমার f1 বের করতে হবে, ছোট হাতের f1। তাহলে f1 যদি বের করতে চাই তাহলে বড় হাতের f1 ডিভাইডেড বাই fs 40 হার্টজ, আর ওটা আছে তোমার 10 হার্টজ। তাহলে 40 ডিভাইডেড বাই 10, তাহলে 0 0 ক্যান্সেল, 1/4। আচ্ছা 1/4, তারপর এখানে 2 পাই আছে, 2 2 ক্যান্সেল, তাহলে কত আসতেছে বলো? 5 বাই কত? 5 বাই 2n। স্যার হ্যাঁ, 5/2 ডিসক্রিট টাইম সিগন্যালে কনভার্সন করার নিয়ম হচ্ছে এই, আমাকে এফটা খুঁজতে হবে। এফটা পেয়ে গেলে এফএস দিয়ে ভাগ করলে ওই এফ এর জায়গায় ছোট হাতের এফ বসায় দিব, টিটাকে এন করে দিব, বিকজ কন্টিনিউয়াস টাইম সিগন্যালের টি হচ্ছে এক্স এক্সিস এর টাইম, আর ডিসক্রিট টাইমের এক্স এক্সিস হচ্ছে নাম্বার এন।
ঠিক আছে 0 1 2 3 সো ইন্ডেক্স নাম্বার বসবে তাহলে দুইটা কাজ করতে হবে একটা কন্টিনিউয়াস থেকে ডিসক্রিট টাইম সিগনালে কনভার্ট করার জন্য তোমার এবার কিন্তু ম্যাথমেটিক্যালে চলে আসছে কথাবার্তা না এবার হচ্ছে ম্যাথমেটিক্সে চলে আসছে সো হাউ ওখানে শুধু আমরা চেয়ে দেখছি কিভাবে কনভার্সন হয় কিন্তু এখন সিগন্যালটা রূপ দেখবো তো সেই ক্ষেত্রে আমাদের এই কাজগুলো করতে হবে একই সাথে f2 তাহলে f2 ডিভাইডেড বাই 40 হার্টজ তাহলে এই যে f2 ডিভাইডেড বাই fs এটা যদি ক্যান্সেল করো এবং এখানে 2 আছে তাহলে 5 বাই 5 পাই বাই কি বলো 2 2 এখন এখানে তুমি যদি এই দুইটাই ম্যাটল্যাবে ড্র করো বা ম্যাটল্যাবে যদি ড্র করো এই দুইটা দেখতে একই রূপ কিন্তু ইনপুট তো ভিন্ন ছিল তাই না এটা কি ভিন্ন ভিন্ন ছিল না বলো ফ্রিকোয়েন্সি গুলো ভিন্ন ছিল জি স্যার ভিন্ন ভিন্ন ছিল কিন্তু যখন এটাকে তুমি ড্র করবা তখন দেখবা এরকম কন্টিনিউয়াস টাইম সিগন্যালকে দেখা গেল যে চোখে ধরা পড়বে আলাদা আলাদা আছে কিন্তু যখনই তুমি এটাকে একটা স্যাম্পলিং নাম্বার নিবা এন এর একটা নির্দিষ্ট রেঞ্জ নিবা এখানে রেঞ্জ নিবা তখন দেখবা কি একটা আরেকটার উপর আপতিত হচ্ছে একদম হুবহু এখানে যেমন আপতিত হচ্ছে না কিন্তু ওখানে একটা সিগন্যালের উপর একটা সিগন্যাল একদম হুবহু আপতিত হচ্ছে এখানে ম্যাথমেটিক্যালি ভাবে দেখানো যায় ড্র করেও দেখতে পারো ম্যাথমেটিক্যালি কিভাবে দেখানো যায় দেখো এই কসটাকে একটু আমি চেঞ্জ করে দিলাম 2 পাই প্লাস 5/2 তাহলে 2 দুগুণে 4 তাহলে 5/2 ঠিকই রইলো না বলো 5/2 কে আমি ভাঙলাম 2 পাই প্লাস কত 5/2 5/2 তাহলে এখানে আবার লসাগু করো এটাকে 5/2 পাবা জি স্যার কিন্তু এখানে একটা কোঅর্ডিনেটর সিস্টেমে যদি আমরা কি পড়ে আসছি কজের সাথে যদি 2 পাই যোগ থাকে প্লাস 5/2 তাহলে কোন কোঅর্ডিনেটর পড়লো 2 পাই ঘুরে আসলো অল এর মধ্যেই পড়বো আবার ওয়ালের মধ্যেই পড়লো রাইট তাহলে ওয়ালের মধ্যে পড়লে এবং 2 পাই এখানে জোর তার মানে কোনো চেঞ্জ হবে না কস কজই থাকবে কস কজই থাকবে তাহলে সাথে পাই 5/2 হবে তাহলে Same কথা। ম্যাথমেটিক্যালিও প্রমাণ করা যায় যে এই ম্যাথমেটিক্যালিও তাদের যে রূপটা একই এখন কিন্তু এই সিগন্যালটা তো ভিন্ন ছিল x1 x2 কিন্তু ডিসক্রিট হওয়ার পরে এক হয়ে গেছে ডিসক্রিট বানানোর পরে তাহলে এটা একটা বিশাল প্রবলেম না জি স্যার ইনপুটে ভিন্ন ভিন্ন আসে কিন্তু যখন এই ডিসক্রিট নিয়ে তুমি অন্য কোনো জায়গায় প্রসেস করতে যাবা তখন এলিয়াস হচ্ছে তাদের ডিসক্রিট অবস্থায় চেনা যাচ্ছে না বাট কন্টিনিউয়াস অবস্থায় চেনা যায় কিন্তু ডিসক্রিট অবস্থায় তারা সিগন্যালগুলো একটা আরেকটার উপরে একদম সেম ভাবে আপতিত হচ্ছে কিন্তু যখন তুমি প্রসেস করতে যাবা হ্যাঁ তখন তুমি কোথা থেকে আসলো এই সিগন্যালটা বা কার সিগন্যাল এটা তখন ফার্দার প্রসেসিং এ গিয়ে তুমি এরর পাবা এই যে ডিসক্রিট টাইম সিগন্যাল যদি সেম হয় তো এটাকে নিয়ে যদি একটা কাজ একরকম আর একটা কাজ তুমি আরেকটা করো তাহলে তো তোমার দুইটা সেম মানুষকে নিয়ে তুমি কাজ করতেছো দুইটা সেম সিগন্যাল নিয়ে কাজ করতেছো তাহলে ভিন্ন ভিন্ন আউটপুট আসবে না আউটপুট আসবে সেম সেম কিন্তু ইনপুট দিছিলাম ভিন্ন ভিন্ন তাহলে সেক্ষেত্রে সিগন্যালটা এলিয়াস হচ্ছে একটা আরেকটার কপি হচ্ছে বাট অ্যাকচুয়ালি ভিন্ন ভিন্ন সিগন্যাল ইনপুট নিয়েছিল কিন্তু তাদের ডিসক্রিট টাইম সিগন্যালের রূপটা এলিয়াস হচ্ছে সেম হয়ে গেছে তুমি একটা সিস্টেমের ভিতরে দুইজন ভিন্ন ভিন্ন মানুষকে ঢুকাইলা এখন আউটপুট পাইলা সেম তাহলে কি হইলো তাহলে হইলো কিছু না স্যার তাহলে এটা একটা এরর এই এররটা আবার দূর করার জন্য এলিয়াসটা দূর করার জন্য আবার পরবর্তীতে বিভিন্ন ধরনের এটা সলভ করার জন্য বিভিন্ন ধরনের সলিউশন দিয়েছে মেথড আছে স্যাম্পলিং ফ্রিকোয়েন্সি চেঞ্জ করতে হয় উইন্ডো ইউজ করতে হয় সেটা আমরা পরে দেখব এটা আবার সমাধানও আছে সলিউশনও বের করছে পরবর্তীতে গবেষণা করে যাই হোক তারপর কোয়ান্টাইজেশন আমরা আজকে আর পড়বো না কোয়ান্টাইজেশন পড়বো নেক্সট ইনশাআল্লাহ জি স্যার এরপরে হচ্ছে কোয়ান্টাইজেশন সম্পর্কে কিছু কথাবার্তা বলে কোয়ান্টাইজেশনের পরে এনকোডিং এখানে একটা ছোট একটা ডেরিভেশন আছে ডিরাইভেশনের লাস্ট হচ্ছে একটা আসলে এই পর্যন্ত আসতে হবে একটা অঙ্ক এই সূত্রের উপর অঙ্ক আছে এবং এই স্যাম্পলিং এর উপরেও আরো দু একটা অঙ্ক আমরা বই থেকে প্র্যাকটিস করার চেষ্টা করবো এখানে একটা তো দিছে
এক্সাম্পল আরো আরো কিছু এক্সাম্পল আমরা দেখার চেষ্টা করব, এবং আমরা এই 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 ম্যাথ এটা ডিরাইভ করার পরে আমরা এখান থেকেও একটা ম্যাথ করার চেষ্টা করব। তারপরে এনকোডিং দিয়ে ইনশাল্লাহ আগামী সপ্তাহে মানে আগামী মঙ্গলবারে এটা শেষ করে দিব স্লাইডটা হয়তোবা। তো আমাদের এই পর্যন্তই।